বিভিন্ন দলের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে আমরা যে একটা ডিভার্স সোসাইটি, সেটার একটা রিফ্লেকশন তৈরি হবে। এই ব্যাপারে রাজনৈতিক দলগুলো তো একমত যে একটা উচ্চকক্ষ থাকা দরকার। উচ্চকক্ষের আরেকটি প্রয়োজন হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি এখন নির্বাচিত হন পরোক্ষভাবে, অর্থাৎ জাতীয় সংসদে। 1991 সালের পর এই পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনে মাত্র একবার বিরোধী দল মনোনয়ন দিয়েছিল, আর কোনো সময় দেয়নি। এই কারণে যে এটা নিশ্চিত যে ক্ষমতাসীন দল যাকে দেবেন তিনিই বিজয়ী হবেন। সেই ব্যবস্থায় বলা হয়েছে, রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে এখন থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে গোপন ব্যালটের মাধ্যমে ভোট হবে এবং দুই কক্ষেই তাকে আলাদা আলাদা করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। তাতে কি হবে? অন্তত পক্ষে আমরা সকলের কাছে গ্রহণযোগ্য না হোক, সকলের কাছে উপস্থাপনযোগ্য একজন রাষ্ট্রপতি মনোনয়ন পাব। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 70 বলে যে আপনি যদি বিরোধী দলে আপনার দলের সদস্য যদি সংসদে অনুপস্থিত থাকে, যেদিন সরকারের ক্ষমতাসীন দল বা অন্য দল বিল মুভ করছে, যদি অনুপস্থিত থাকে তাহলে তার সদস্য পদ চলে যাবে। রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে এইভাবে হাত পা বেঁধে দিয়ে জনপ্রতিনিধিদের যে ব্যবস্থা আমরা করেছি সেটা গণতন্ত্রের জন্য অনুকূল নয়। বাংলাদেশের গত 54 বছরের রাজনীতি নিয়ে যারাই গবেষণা করেছে তাদেরকে জিজ্ঞাসা করুন, প্রত্যেক গবেষক কম বেশি এটা স্বীকার করেছেন। রাজনৈতিক দলগুলো আলোচনা করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে 70 অনুচ্ছেদে বিধান বদল করতে হবে। বাজেট এবং অনাস্থা ভোট ছাড়া বাকি যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা তাদের বিবেক অনুযায়ী ভোট দিতে পারবেন, যার মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনও আছে। কিছু রাজনৈতিক দল আরো দুটো বিষয় যুক্ত করার কথা বলেছেন। একটা হচ্ছে সংবিধান সংশোধন, আর একটা হচ্ছে যে যুদ্ধাবস্থায় যেন তার দলের সদস্যরা দলের পক্ষে কথা বলে, সেটাও লেখা আছে। জনপ্রতিনিধিরা দলের দাসত্ব করতে গিয়ে বাধ্যতামূলকভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে আমাদের সংসদ এমনকি ডিবেটিং ক্লাবেও পরিণত হয় নাই। সেটা থেকে বেরোতে চাইব না, সেটাই বলা হয়েছে জুলাই জাতীয় সনদে, যে আসুন আমরা এরকম ব্যবস্থা করি। জুলাই জাতীয় সনদ বলছে যে অ্যান্টি করাপশন কমিশন, দুর্নীতি দমন কমিশন স্বাধীন হবে, তাতে করে এই লুটপাটটা হয়তো কমবে। আরো একটা প্রস্তাব আছে, এটা সকল রাজনৈতিক দল একমত হয়েছে। জাতীয় সংসদে যে সমস্ত স্থায়ী কমিটি আছে তার মধ্যে 4টি কমিটি গুরুত্বপূর্ণ। সেই 4টি গুরুত্বপূর্ণ কমিটিতে সভাপতিত্ব করবেন বিরোধী দলের পক্ষ থেকে। এর মধ্যে 3টি কমিটি হচ্ছে ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটি। ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটিগুলোতে, অর্থাৎ সরকারি হিসাব কমিটি, অনুমিত হিসাব কমিটি এবং সরকারি প্রতিষ্ঠান কমিটিতে বিরোধী দলের নেতৃত্বে সভাপতিত্বে যদি কমিটি পরিচালিত হয়, তাহলে সরকারকে, ক্ষমতাসীন দলকে প্রতিটি পাই পয়সার হিসাব যথাযথভাবে দিতে হবে। তাতে করে বাংলাদেশে দুর্নীতি কমার সম্ভাবনা, সুযোগ তৈরি হবে। এটা সব রাজনৈতিক দল একমত হচ্ছেন। এই কথাটা আমরা কি সকলকে বলতে পারবো না যে সবাইকে, যে দেখুন আপনার টাকা যেভাবে লুটপাট হয়েছে সেই লুটপাট বন্ধ করার ব্যবস্থা হচ্ছে। যে পরিমাণ টাকা লুট হয়েছে 16 বছরে, সেই টাকা দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার প্রভূত উন্নতি করা যেত।
তরুণদের জন্য আজকে কাজের সংস্থান হয় না। আপনি চিন্তা করে দেখুন, যে পরিমাণ টাকা লুট হয়ে দেশের বাইরে চলে গেছে, সেগুলি যদি এই দেশে বিনিয়োগ হতো, তাহলে যে তরুণরা আজকে বেকারত্বের ভয়াবহ দুর্বিষহ জীবন যাপন করছেন, তাদের জন্য কাজের সুযোগ হতে, তারা তো কাজ চান। আমি এখানে যখন তরুণদের দেখি, আমি নিশ্চিত করে বলতে পারি যে তারা আসলে চান, কাজ করতে চান। তো দুর্নীতি দমন করতে হলে এই ওভারসাইট কমিটিগুলোতে বিরোধী দলকে দিয়ে চেষ্টা করতে হবে আমাদেরকে। এইটাই জুলাই জাতীয় সংসদ, এইটাই গণভোট।